অনেকে বলবে কোভিড এসছে, কিন্তু কোভিডটাও আমার কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি করব জানি না। মানে এই 2 বছর আমি ঘুম থেকে উঠে আমি কিন্তু জানতাম না কি করছি। মানে আমি জানি আমি যাকে ফোন করব সে ফোন কেটে দেবে বা মেসেজ করলে রিপ্লাই দেবে না। মানে ইটস এ হিউজ স্ট্রাগল। আমার বাবা মাও চাইতো আর কি যে কোনো একটা কোনো সিকিউরিটি আছে যাতে সেরকম একটা জায়গায় কাজ করবে, এবং আমি জিআরইও দিয়েছিলাম। আমার জিআরই র্যাঙ্কও খুব ভালো ছিল। আমি আপস অ্যান্ড ডাউনস প্রচুর দেখেছি। এটাও একটা অদ্ভুত জিনিস, মানে মা আজ পর্যন্ত আমার প্রিমিয়ারে কোনোদিন আসেনি। মানে আমার ছবিতে মানে দেখে বসে লোকে বোর হচ্ছে, মানে এই ফিডব্যাক আমি কোনোদিন পাবো না। আপনার নিজের ছবিগুলো আপনি নিজে দেখেন? আমার কোনো হিরোকে তো রাজস্থানে চেনে না, পাঞ্জাবে চেনে না, ছত্তিশগড়ে চেনে না। তাহলে আমরা একটা প্যারামিটারে বন্ধ আছি। ওদের কিন্তু একটা পুষ্পা একটা দারুণ ছবি করে দিয়েছে, সেটা না। আমি বলছি খাদানের সাফল্যর পেছনে কিন্তু একটা টনিকও আছে, প্রজাপতিও আছে, মানে দেবদার ইমেজও আছে। মানে আই বিলিভ ইন ওয়ার্ক অনলি। মানে আমি কাজটা করতে এসেছি, মানে আমি বন্ধুত্বতেও খুব একটা বিশ্বাস করি না। মানে সিনেমাটা না খুব ফ্লাকচুয়েটিং একটা ইন্ডাস্ট্রি। মানে আমি বলছি, আমি শুক্রবার সম্পর্ক পাল্টে দেখেছি, আমি শুক্রবার বন্ধুত্ব নষ্ট হতে দেখেছি প্রত্যেক। মা আমার স্পেশালি কোনোদিন চাইনি যে আমি মানে সিনেমা ডিরেক্ট করি, এবং আমার মাকে বলা ছিল যে আমি একটা ছবি বানিয়ে চলে আসবো। এমনও দিন গেছে আমি হেঁটে বাড়ি ফিরেছি। মানে আমার কাছে সেইখান থেকে দাঁড়িয়ে ভগবান আমাকে, আর আমার এই সিনেমা ছাড়া আমার কিন্তু অন্য কোনো কিছু নেই। মানে অনেকের আছে না যে একটা রেস্টুরেন্ট আছে, এই আছে ওই আছে, মানে আমার কিন্তু কিচ্ছু নেই। আমি আজ পর্যন্ত যা যা করেছি এই সিনেমা থেকেই করেছি। এবং মানে ভালো ছবি আমি বলবো না, মানে ভালো ছবি না, মানে যে ছবিটা দর্শক দেখবে সেই ছবিটা কোনো সময় হয় না। মানে ও যখন তখন আনলে, মানে পুষ্পার কোনো ডেট লাগে না। মানে আমি বলছি এখন তো পুষ্পা অনেক হাইপড, ফার্স্ট পুষ্পা তো হাইপ ছিল না। আমার অ্যাকচুয়ালি কোভিডের সময় আমার মনে হয়েছিল সুইসাইড রেটস আর ভেরি হাই। দেবদাকে আমি অসম্ভব একটা রেসপেক্ট করি। মানে হি ইজ এ ম্যান অফ কনভিকশন। মানে যেটা মানে আমার খুব ভালো লাগে, মানে একটা লোকের মানে ওর হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না। মানে এবার হ্যাঁটাতেও ব্যাকফায়ারও হতে পারে। 23 বছর বয়সে ছবি করাটাকে হয়তো দেখছে, কিন্তু তার আগে একটা 8-9 বছরের মানে কনস্ট্যান্ট একটা লড়াই ছিল। আমার মনে আছে মা আমাকে ঠিক 2টো নাগাদ ফোন করেছিল। 2টো নাগাদ ফোন করে আমার জীবনে প্রথমবার মা জিজ্ঞেস করেছিল যে শিবুদা কি বলছে। মানে আমি একদিন ডিসাইড করলাম যে আমি রিমেকটা আর করবো না। তারপরে 2 বছর কিন্তু আমার কাছে কোনো কাজ ছিল না। একটা মানুষ সে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চায় এবং সে প্রত্যেকটা জায়গায় হেরে যাচ্ছে। মানে একটা হেরে যাওয়া মিঠুন চক্রবর্তীকেও আমি ডিরেক্ট করেছি আর কি। প্রতীকপ্রীত বসুর ছবিতে অভিনয় করতে চায় যে সমস্ত ছেলেরা মেয়েরা, উপায় কি কি করতে হবে তাদেরকে? নমস্কার, আমি স্বরূপ দত্ত, আর আপনারা দেখছেন টলিউড ফোকাস কলকাতা সিনে স্বরূপে আজ আমাদের যিনি গেস্ট তার সঙ্গে ইন্ট্রোডিউস করানোর আগে এক ছোট গল্প বলে নিই 2 মিনিটের। আজ থেকে ঠিক 51 বছর আগে আমরা কলকাতা শহরে বসে আছি, অ্যান্টিগা কয়েক হাজার মাইল দূরে। এরকমই 1974 একটা 22 বছরের বাচ্চা ক্রিকেট খেলে তার অনেক স্বপ্ন, জীবনে অনেক বড় হতে চায়। যে কোচিং সেন্টারে গেল সেটাও বড় নাম করা। কোচিং মোটামুটি শেষ হলো, সেখান থেকে সার্টিফিকেট এলো এরকম, ছেলেটি বড্ড আড়াআড়ি ব্যাট করে, পেস বোলিং এর সামনে চলবে না। এই সার্টিফিকেটের খবর বাবা যখন শুনলো, বাবা বলল আর ক্রিকেট খেলে লাভ নেই, তুমি এক কাজ করো, মামার বাড়ি নিউ ইয়র্কে ঘড়ির দোকান আছে, ওখানে যাও, ঘড়ি সারাই করো। ভালো, চলে যাবে ছেলেটি। বন্ধু বান্ধব ডাকলো, পার্টি হবে, বিদায় বেলা পার্টিও হলো। ওই পার্টিতে এক বন্ধু বলল 2 দিন বাদে একটা ম্যাচ আছে, কিছু স্কাউট আসবে ইংল্যান্ড থেকে, খেলবি নাকি? ছেলেটি বলল আচ্ছা খেলবো। সত্যি সেদিন ছেলেটি খেলতে গেল। ব্যাট হাতে 20-22 রানের বেশি করতে পারে। মনটা খারাপই, চলেই যেতে হবে। খেলা শেষে মাঠে এক সাদা চামড়ার ভদ্রলোক এলো, ক্রিড তার নাম, মিস্টার ক্রিড। এসে ছেলেটিকে বলল তুমি সামারসেটে ক্রিকেট খেলবে? ছেলেটি বলল আপনি আমায় খেলতে দেখেছেন? বলল হ্যাঁ দেখেছি। আমি সামারসেটে ক্রিকেট খেলবো? আপনারা যারা ক্রিকেট জানেন তারা জানেন 70s 80s সামারসেট কাউন্টি গোটা পৃথিবী জুড়ে কি ধুম মাছিয়েছে। আসছি সে কথা। ক্রিকেটকে ছেলেটি জিজ্ঞেস করলো আপনি কি করেন? বললো আমি সামারসেট ক্লাবের কর্তা তো বটেই, আর জুয়া খেলি, ঘোড়ার পেছনে টাকা লাগাই। ভালো,
সেই দিন ওই ছেলেটি কয়েক সেকেন্ডে ভাবলো আমি কে এটা বোঝার জন্যে যে আমি পারবো কি পারবো না। একটা জুয়ারি, একজন ব্যবসায়ী কত দূর থেকে এসে বলছে আমাকে নিয়ে এসে পারবে, রাজি হয়ে গেল ছেলেটি। 74-এ সেই ছেলেটি সামারসেটে গিয়ে সাইন করে আর পাশে পায় আর একজনকে, ইয়ান গথাম। পরবর্তীকালে স্যার ইয়ান গথাম। আর যে ছেলেটির গল্প করলাম তার নাম স্যার আইজ্যাক ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস। আপনি 150 বছরের ক্রিকেট যদি আলোচনা করেন তাহলে প্রথম 5 জনের মধ্যে থাকবেন এই রিচার্ডস। কেন এই গল্প বললাম? আজকে ক্রিকেটের কেউ আছেন আমার গেস্ট হিসেবে? নয়, কলকাতা শহরের ছেলে। এই বছর 22 বয়স ছিল, 22-23 বছর। আজ থেকে ঠিক 9টা বছর আগে শ্রীকান্ত মোহতার মতো লোক, তিনি সেই সময় 2016 নাগাদ 2.5 কোটি টাকার বাজেটের ছবিটা এনার কাঁধে তুলে দিয়েছিলেন। আর 9 বছর কাটতে না কাটতে মিঠুন চক্রবর্তীকে 2বার, প্রসেনজিৎ চ্যাটার্জিকে, দেবকে, সোহমকে, ইয়াশকে, বনিকে, অঙ্কুশকে, সবাইকে ছবিতে ডিরেক্ট করা হয়ে গেছে তার। এতক্ষণে বুঝে গিয়েছেন কার কথা বলছি। পথিকৃৎ বসু, পথিকৃৎ বসুর ডিরেক্টর, তিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে সিনেস্বরূপে। পথিকৃৎ বাবু নমস্কার, ভালো আছেন আপনি? যে গল্প বললাম, 22-23 বছরের একটি ছেলেকে 2.5 কোটি টাকা বাজেটের ছবি দিচ্ছেন শ্রীকান্ত মেহতা, কি কনফিডেন্সে, কি মনে হয়েছে? না, এটা বলতে গেলে এটা একটা লম্বা হিস্ট্রি আর কি। মানে সবাই হয়তো এই 22-23 বছরের জার্নিটা দেখবে, কিন্তু মানে আমার মনে আছে, মানে আমি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তাম এবং আমি কলেজ বাং করে অ্যাসিস্ট করা শুরু করি এবং বহুদিন আর কি, মানে সেটা অনেক ছবি। এবং প্রথম আমি অ্যাসিস্ট করি আর কি শিবুদাদের মানে একটা ছবি অ্যাক্সিডেন্ট বলে, এবং তখন আমি কিছুই জানতাম না আর কি, মানে একদমই পেছনে দাঁড়িয়ে থাকতাম এবং এবং সবচেয়ে বেশি বকাটা আমি হয়তো খেতাম। এবং সেখান থেকে আস্তে আস্তে উঠে আসা এবং তারপরে বহু ডিরেক্টরের সান্নিধ্যে পড়ি এবং আলটিমেটলি আমি রবিজি আর কি, রবি কিনাগি, যিনি বহু বাংলা ছবি, ব্লকবাস্টার ছবি দিয়েছেন, তার আন্ডারে তাকে অ্যাসিস্ট করা শুরু করলাম এবং প্রচুর ছবি, মানে আমি বলছি যে আওয়ারা দিওয়ানা, বাঙালি বাবু, ইংলিশম্যান কি করে তোকে বলবো, জামাই চাষবি, সিরোগিরি, এখন 2-3টে নামও মনে পড়ছে না, কিন্তু বহু ছবি মানে যেটা। এবং রবিজির হাত ধরে আমি আর কি মানে একদম মানে এটা বলতেন, মানে এটা মানে আমার সৌভাগ্য ছিল যে রবিজি অ্যাকচুয়ালি নিজের ছেলের মতো আমাকে সবকিছু শিখিয়েছে এবং ইন্ডাস্ট্রিতে। এবং আস্তে আস্তে তারপরে প্রচুর মানুষের সাথে মিশতে শুরু করলাম এবং একটা সময় এলো মানে রবিজির অনেক কিছুই মানে আমাকে দিয়ে করানো শুরু হলো। এবং আলটিমেটলি একটা সময় গিয়ে তখন আর কি, যেহেতু রবিজি ম্যাক্সিমাম SVF এরই ছবি করতো, তখন শ্রীকান্তার সাথেও ওঠা বসাটা শুরু হয় এবং একটা সময় গিয়ে মানে শ্রীকান্দা হয়তো কিছু দেখেছিল এবং কিছু কনভিকশন ছিল, তো আলটিমেটলি হরিপদ ব্যান্ডওয়ালা হয় আর কি। মানে এবং হরিপদ ব্যান্ডওয়ালা তখনকার দিনে হিউজ বাজেটের সিনেমা, মানে আমি কোনোদিন ভাবিও নি মানে এত বড় বাজেটের একটা ছবি মানে ওই বয়সে করতে পারবো। এবং এবং আমি যতদূর শুনেছি আর কি যে হরিপদ ব্যান্ডওয়ালা এখনো নাকি হাইস্ট টিআরপি দেয়, মানে কেন দেয় আমি নিজেই বলতে পারবো না, কিন্তু মানে এখনো মানে আমার চ্যানেল থেকে অনেকবার বলা হয়েছিল সিকুয়েল বানানোর জন্য, কিন্তু যাই হোক। তো তারপরে হরিপদ ব্যান্ডওয়ালা হয় এবং লোকে ওই 23 বছর বয়সে ছবি করাটাকে হয়তো দেখছে, কিন্তু তার আগে একটা 8-9 বছরের মানে কনস্ট্যান্ট একটা লড়াই ছিল, যে লড়াইটা এখন হয়তো আমি বলতে পারবো না। মানে আমি বলছি যে আমার মনে আছে যে যখন আমি শিবুদাকে অ্যাসিস্ট করতাম, আমার মনে আছে যে প্রত্যেকদিন হয়তো 10টার সময় বেরোতাম এবং আমার বাড়ি নরেন্দ্রপুরে অ্যাকচুয়ালি। এবং যখন আমি মেট্রো করে নামতাম, আমি তখন জানতাম যে আমি অটোটা পাবো না এবং বহুদিন গেছে যে আমি হেঁটে বাড়ি ফিরেছি। হ্যাঁ, তো এই পুরো একটা মানে 8-9 বছর একটা স্ট্রাগল আছে, তারপর আর কি একটা ছবি হয়। এবং লোকে ওই মানে আমি বারবার বলি ওই 23 বছরের ছবিটাকে না ফোকাস করে তার পেছনে অনেক বড় একটা হিস্ট্রি আছে এবং সেইটা করতে হয়তো কোনো জায়গায় সক্ষম হয়েছিলাম। এবং আমার মনে আছে আমি MCA-তে ভর্তি হয়েছিলাম RCC কলেজে, যেটা বেলেঘাটার ওখানে, এবং তখন মানে আমি ছবি করাতে এতটা মগ্ন হয়ে গেছিলাম যে একটা সময় গিয়ে আর কি মানে আমি ড্রপ আউট করে দিই আর কি, মানে আমার MCA কমপ্লিট হয়নি। তো
এবং সেখান থেকে দাঁড়িয়ে বলতে গেলে যে তখন কিন্তু অ্যাকচুয়ালি আমি জানতামও না যে শ্রীকান্তদা কোনোদিন আমাকে ছবি দেবে, কোনোদিন ছবিটা, কারণ আমার মতো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এখানে বহু মানে অনেক আছে। মানে আমি যখন অ্যাসিস্ট করতাম মানে মানে আমি বলছি যে আমার থেকেও সিনিয়র ছিল, মানে রবিজির ওখানেই যখন আমি অ্যাসিস্ট করতাম মানে আমার থেকেও সিনিয়র কিছু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। কিন্তু আমি যে কোনোদিন ডিরেক্টর হব বা একটা সময় গিয়ে নিজের যে গল্পটা বলতে চাইছি সেই গল্পটা দর্শকদের কাছে বলতে পারবো, এইটা খুবই আনসার্টেন ছিল। আর এটা আজকের ডেটেও খুব আনসার্টেন, মানে তাই জন্য আমাকে ম্যাক্সিমাম লোক যারা বলতে আসে এখন যে আমরা মানে ছবি বানাতে চাই বা ছবিতে অভিনয় করতে চাই, আমি সবাইকে ম্যাক্সিমাম লোককে আমি কিন্তু বলি যে না একদম না। মানে এরকম আমার একটা মনে আছে, মানে একজন এসেছিল, তিনি আইআইটিতে খড়গপুরে পড়ে, তো আমি তাকে এত ভয় দেখিয়েছিলাম সে মানে ছেড়ে চলে গেছে আর কি। মানে বাট যাই হোক, কিন্তু ওই স্ট্রাগলটা খুব বড় একটা স্ট্রাগল। আমার মনে হয় এই প্যাশনটা না থাকলে হয়তো হওয়া যায় না, এবং ওই দৃঢ় একটা বিশ্বাস যে আমি বানাতে পারবো। এবং যখন ডিরেক্টর হয়ে যাই তখন একটা অদ্ভুত স্ট্রাগল শুরু হয় আবার। তারপরেও আমি 4টে ছবি করেছিলাম ভেঙ্কটেশ এসবিএফ এর, শ্রীকান্তারি, টোটাল, দাদাগিরি, ফিদা, কে তুমি নন্দিনী। তো তারপরে একটা অদ্ভুত স্ট্রাগল তৈরি হয়। মানে আমি একদিন ডিসাইড করলাম যে আমি রিমেকটা আর করবো না। অ্যাকচুয়ালি ওই 4টে ছবি রিমেক ছিল, এবং মানে আই ওয়াজ ফিলিং ভেরি ক্লস্ট্রোফবিক, মানে আমি ভেতর থেকে খুব ক্লস্ট্রোফবিক হয়ে যাচ্ছিলাম। মানে আমি তো একটা গল্প বলতে চাই দর্শককে, এবং সেই গল্পটা আমি কোথাও গিয়ে বলতে পারছিলাম না। এবং একটা সময় আমার মনে আছে যে যেদিন আমি এইটা বললাম লোককে, তারপরে 2 বছর কিন্তু আমার কাছে কোনো কাজ ছিল না। মানে 2019-এ মনে হয় ওই ছবিটা রিলিজ হয়েছিল লাস্ট, কে তুমি নন্দিনী। তারপরে 2020-21 অনেকে বলবে কোভিড এসছে, কিন্তু কোভিডটাও আমার কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি করব জানি না। মানে এই 2 বছর আমি ঘুম থেকে উঠে আমি কিন্তু জানতাম না কি করছি। মানে আমি জানি আমি যাকে ফোন করব সে ফোন কেটে দেবে বা মেসেজ করলে রিপ্লাই দেবে না। মানে ইটস এ হিউজ স্ট্রাগল। এবং যে আমি নিজের মতো একটা গল্প বলতে চাই, এবং প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই দেবদাকে, যে আমার অ্যাকচুয়ালি কোভিডের সময় আমার মনে হয়েছিল সুইসাইড রেটস আর ভেরি হাই। মানে যে মানুষ প্রত্যেক 4 মিনিটে ভারতবর্ষে একটা করে সুইসাইড হচ্ছে, সেটা কোভিডে ন্যাচারালি বেড়েওছে। এবং আমার মনে হয়েছিল যে একটা অ্যান্টি সুইসাইডাল ছবি হওয়া উচিত, এবং সেই জন্যই আমি কাছের মানুষ বানানোর খুব ইচ্ছে ছিল। এবং আমি ধন্যবাদ জানাতে চাই দেবদাকে, কারণ হয়তো ওই সময় দেবদা না পাশে দাঁড়ালে হয়তো ছবিটা হতো না। এবং তারপরে দেবদা যখন ডিসাইড করে যে আমি ছবিটা প্রডিউস করব, তারপরে বাদ বাকি কাস্টিং এর ভেতর মুম্বাদা ডেফিনেটলি আসে, এবং ছবিটা একটা হিউজ মাউন্টিং এর ছবি হয়ে যায়। এবং তারপরে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে চেস ইজ ভেরি আন্ডাররেটেড ইন ওয়েস্ট বেঙ্গল বলবো না, পুরো ভারতবর্ষতেই হয়তো। কিন্তু আমি যেহেতু মানে কলকাতা শহরে বড় হওয়া ছেলে, আমি দেখেছি ওই গড়িয়াহাটের বুকে 4টে লোক ওই গালে হাত দিয়ে দাবা খেলে, ওই জায়গাটা ছাড়া আর দাবার কোনো রেকগনাইজেশন নেই, যেখানে 13 জন গ্র্যান্ড মাস্টার আমাদের রাজ্য থেকে আছে। এবং আমি ধন্যবাদ জানাতে চাই শিবপ্রসাদ মুখার্জিকে, যিনি আবারও একবার আমাকে এইরকম একটা ছবি করার সুযোগ দিয়েছেন। এবং সূর্যশেখর গাঙ্গুলি সাবজেক্টটাও উনি আমাকে দিয়েছিলেন, মানে আমাকে বলেছিল সূর্যশেখর গাঙ্গুলির ব্যাপারে জানিস তো। তারপরে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে আমার অ্যাকচুয়ালি আমি অ্যাস্ট্রোলজিতে একটু বিশ্বাস করি, তো আমার মনে হয়েছিল অ্যাস্ট্রোলজি হচ্ছে সায়েন্স একটা ছবি হওয়া উচিত। আমি শাস্ত্রী বানিয়েছিলাম। এবং তার পরক্ষণে আমার মনে হয়েছে যে ডিভোর্স রেটস আর ভেরি হাই আজকের ডেটে। মানে আজকের ডেটে মুড়ি মুরগির মতো ডিভোর্স হচ্ছে। এবং মানে সেই ডিভোর্সের কিছু মানে কারণ, মানে সেই কারণগুলো মানে শুনলেও হাসি পাবে আর কি। মানে আমি কিছু আর্টিকেলসে পড়েছি, কেউ হয়তো হানিমুনে গোয়ায় নিয়ে যাবে বলে অযোধ্যা নিয়ে গেছে, তার জন্য ডিভোর্স হয়েছে। তো আমার মনে হয়েছিল যে দিস ইজ এ পিক টাইম টু ডু অ্যান অ্যান্টি ডিভোর্স ফিল্ম। তো আমি আরেকটা ছবি বানিয়েছি শ্রীমান ভার্সেস শ্রীমতী বলে, যেটা 1 বৈশাখ মানে 10ই এপ্রিল রিলিজ হবে। এবং সেই ছবিটা একটা
অ্যান্টি ডিভোর্স, মানে আমি ওই গল্পটার ডিটেলস, কারণ ওই ছবির প্রমোশন তো করছি না এখন, কিন্তু আমি জাস্ট বলছি যে আমার একটা অ্যান্টি ডিভোর্স ছবি করার খুব ইচ্ছে ছিল এবং ওই ছবিটা আমি করতে সক্ষম হয়েছি। এবং ঘটনা মানে ভাগ্যচক্রে ওই ছবিতে আমি খুবই সৌভাগ্যবান যে আমি মৃণাল সেনের দুই হিরোকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছি। এবং ছবিতে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত আছে, মানে এটা ছাড়াও মানে পরমদা আছে, মানে প্রথমবার আমি কাজ করেছি। বাট ছবিটা যখন এডিট হয়ে দাঁড়িয়েছে মানে সবাই বলছে মানে কি টেরিফিক অন স্ক্রিন। এবং ওটা ছাড়াও অঞ্জনা দি আছে, মধুমিতা আছে, রশনি আছে, সত্যম আছে, তো বিশ্বনাথ দা আছে। তো তো এই ছবিটা একটা অ্যান্টি ডিভোর্সের বার্তা নিয়ে আসবে এই পয়লা বৈশাখে। তো এইরকম আর কি, মানে নিজের গল্প বলার একটা আনন্দটাই আলাদা। এবং আমার মনে হয়, এবং আমার পরবর্তীকালেও কিছু প্ল্যানিং আছে, সেইগুলো মানে এইরকমই, মানে কিছু রিয়েল লাইফ ইনস্টেন্স থেকেই তোলা। এবং তো এটা না একটা হিউজ স্ট্রাগল, মানে ওই 22 বছরে কেউ সুযোগ পেয়ে গেল ওটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ধারাবাহিকভাবে কতটা সে কাজ করতে সক্ষম হচ্ছে বা কতটা সে নিজের গল্পগুলো বলতে পারছে। এবং আমার খুব দৃঢ় বিশ্বাস মানে যে আমার মানে মানে কাছের মানুষ যে কটা লোক দেখেছে বা দাবারু যে কটা লোক দেখেছে, মানে আমি বলছি যে ম্যাক্সিমাম রিভিউজ আপনি যদি দেখেন, মানে ম্যাক্সিমাম আর পজিটিভ রিভিউজ, মানে আমি খুব একটা পাইনি যে শাস্ত্রীতেও খুব একটা নেগেটিভ রিভিউজ আমি পাইনি। তো আমার খুব দৃঢ় বিশ্বাস যে যে এই ছবিটাও আমার মানে যারা যারা দেখেছে মানে তারা বলেছে যে ইট ইজ ওয়ান অফ মাই ফাইনেস্ট ওয়ার্কস। এবং আমি খুব আশাবাদী এই ছবিটাকে নিয়ে যে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা 10ই এপ্রিল রিলিজ হতে চলেছে। এবং এছাড়াও আমার কিছু প্ল্যানিংস আছে। তো ওইটাই আর কি, মানে ইটস এ হিউজ স্ট্রাগল, মানে এটা একদিনের ব্যাপার নয় এবং দিনের পর দিন। এবং ওই 2 বছরটা আমার জীবনের খুব লার্নিং স্টেপ ছিল, যে সকালে উঠে অ্যাকচুয়ালি আমি জানি যে কি করবো আমি জানি না, মানে এবং আমি তথাকথিত সেই ছবিগুলো করতে চাইনি যে ছবিগুলো মানে আরো স্ট্যাম্প ফেলাবে। এবং হরিপদ ব্যান্ডওয়ালা, মানে আমি বলছি যে হরিপদ ব্যান্ডওয়ালা আমার জীবন থেকে মুছতে 2 বছর লেগেছে। মানে লোকে, আমি যখন ওই 2 বছরে যখনই কাউকে অ্যাপ্রোচ করেছি ছবির জন্য, তারা সবাই বলতো না ও তো হরিপদ ব্যান্ডওয়ালা বানিয়েছে। তো ওই নামটাকে মুছতে আমার জীবনে 2 বছর লেগেছিল। পথিকৃৎ প্রথম উত্তরে অনেকগুলো কথা বললো, যেটা থেকে আমি একের পর এক প্রশ্ন ওনার দিকে করব। হরিপদ ব্যান্ডওয়ালা দিয়ে শেষ হলো, হরিপদ ব্যান্ডওয়ালা দিয়েই বলি। উনি বলছিলেন যে এই ছবির টিআরপি মারাত্মক বেশি। আমি স্বরূপ দত্ত এবং আমার পরিবার হরিপদ ব্যান্ডওয়ালা যখনই টিভিতে দেয় এবং আমরা বাড়িতে থাকি, আমরা দেখি ছবিটা, এতটাই এন্টারটেইনিং। অর্থাৎ ওই টিআরপির মধ্যে একটা আমাদের পরিবার। আমার আপনাকে জিজ্ঞাসা পথিকৃৎ, আমি জানি না শেক্সপিয়ার বলে গেছেন নামে কি আসে যায়, বাট নামে তো কিছু আসে যায়। আপনার নামটাও ভারী মিষ্টি, পথিকৃৎ কেন কি জানবো। আপনার মনে হয় না যে হরিপদ ব্যান্ডওয়ালা এত হিট একটি ছবি, তারপরেও 9 বছরের মাথায় গিয়ে এই ছবির নাম যদি অন্য কিছু হতো, এই ছবি আরো বেশি হিট করতো? না, এইটা আমার মনে হয় না, কারণ প্রত্যেকটা ছবির একটা নিজস্ব ফেট নিয়ে আসে, আমার মানে এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং হরিপদ ব্যান্ডওয়ালার নামটার জন্য না, অ্যাকচুয়ালি তখন বাংলা ইন্ডাস্ট্রি মানে এটা তো একটা মানে কমার্স ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, মানে এটা তো এরকম না যে আমার ইচ্ছে হলো আমি ছবি করলাম, মানে এটা তো নয়। এটা একটা কমার্স, মানে এখানে একটা লোকে টাকা বিনিয়োগ করে এবং টাকাটা ফেরত আসার একটা জায়গা ক্রিয়েট করতে হয়। এবং তো সেখানে দাঁড়িয়ে মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, মানে ইট ইজ নট অ্যাবাউট জাস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা ট্রেন্ডকে ফলো করে। এবং তখনকার দিনে ওই রিমেক ট্রেন্ডটা খুব হাই ছিল। সে তো বুঝলাম, আপনি ডিসকোর্সিং থেকে নিলেন, সেগুলো ক্লিয়ার। আমার বক্তব্য হরিপদ, মানে ছবির হিরোর নাম নাড়ুগোপাল, আমার মনে হয় না বাংলায় চলবে বলে। তো হরিপদ এরকম একটা নাম দিচ্ছেন না, আমার মনে হয়েছিল কারণ ওই একটা গান ছিল না যে হরিপদ খুবই সাদামাটা লোক, তো আমার মনে হয়েছিল যে হরিপদ সিগনিফাই সাম পার্সন, যে লোকটাকে আমরা মানে জাজ করি, মানে আমরা তাকে মানে সে ডিজার্ভিং আমরা ডিসাইড করি, মানে আমরা ভাবি না আর কি। কিন্তু সেই হরিপদর ভেতরেও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা ওকে হিরো বানিয়ে দেয় আর কি। তো সেই জন্যই আর কি হরিপদ নামটা দেওয়া। এবং সেটা যদি সেই নিরীক্ষে দেখেন, মানে হরিপদ ব্যান্ডওয়ালা কিন্তু তখনকার দিনে, আমি বলছি যে তখনকার দিনে কিন্তু 2016 সালের নিরীক্ষে, আপনি 2012-11 ধরলে হবে না, 2016 সালের নিরীক্ষে যে কটা কমার্শিয়াল ছবি তখনকার দিনে হতো, তার ভেতরে কিন্তু বক্স অফিস ওর যথেষ্ট ভালো ছিল।
এবং কিন্তু হ্যাঁ মানে ওইটা একটা রিমেক ট্যাগলাইন ছিল এবং যেহেতু তখন এক ধরনের ছবি হতো, এবার সেই 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 ধরনটা কিন্তু আস্তে আস্তে তখন বিলুপ্তর দিকে ছিল, এবং সেই বিলুপ্তর পথে মানে আমার পরিচালক হওয়া, এই ট্যাগলাইনটাকে এবং তারপরে আবার একটা নতুন ট্রেন্ড আসলো, সেই ট্রেন্ডটাও হয়তো কেউ সেট করেছে এবং সেটা হয়তো বেশি সফল হচ্ছে, এবং সেই ট্রেন্ডটাই আর লোকে আমাকে বিশ্বাস করতে শুরু করলো না। মানে হয় না মানে যে ভিলেন সে ভিলেনই করে, এবং তো আমি নামটায় খুব একটা বেশি কিছু ভাবি না, কিন্তু হ্যাঁ মানে হরিপদ ব্যান্ডওয়ালা অ্যাজ এ প্যাকেজ আমাকে ওই পরের ট্রেন্ডে ফিট ইন করছিল না। আরেকটা জিজ্ঞাসা, সাধারণত কোনো পরিচালক তার প্রথম ছবি করলেন, সে ছবি হিট করলো, সেই জুটিটাকে বজায় রাখেন, পরবর্তীকালে কাজ করেন। অঙ্কুশ নুসরাত দুজনকে নিয়ে কাজ করলেন, প্রথম ছবি সুপার ডুপার হিট, আমি নিজে স্বীকার করি, আমি দেখি আমার পছন্দের ছবি, বড্ড এন্টারটেইন হতে ভালো লাগে, মাথা ফ্রেশ, রিফ্রেশমেন্ট। সেই মানুষ দুটোকে নিয়ে পরবর্তীকালে 9 বছর কাটিয়ে ফেলেন, আর কোনো ছবি নেই কেন? আপনি অ্যাপ্রোচ করেননি, ওরা সময় দেয়নি, কারণ না, অঙ্কুশ এবং নুসরাত দুজনকে নিয়েই বলতে চাই, মানে দুজনই আমার খুব কাছের বন্ধু, এবং মানে আমি যখন যে গল্পটা নিয়ে গেছি হয়তো ওর কাছে, ও তখন একটা উল্টো মাইন্ডসেটে অন্য একটা ছবি ভাবছে, এবং সেই সময়ে হয়তো মানে ছবির নিরপেক্ষ মানে ছবির পার্সপেক্টিভে হয়তো আমরা দুজনে এক হইনি পরবর্তীকালে। কিন্তু আমার এখনো মনে হয় যে আমার যদি কোনোদিন মনে হয় মানে আই উইল বি, মানে আমি যদি এখনো ফোন করি আমি জানি যে আমি কালকে ওর সামনে থাকবো, মানে হি ইজ সো ক্লোজ। আর নুসরাতও সেম, মানে আমি বলছি যে আমি যদি কোনোদিন মানে আমি যদি কোনো সমস্যায় পড়েছিলাম, মানে যখন ও সাংসদ ছিল, আমি প্রথম ফোনটা নুসরাতকেই করতাম, মানে শি ইজ সো ক্লোজ। কিন্তু যাই হোক, ঘটনাচক্রে আর কি এবং ভাগ্যচক্রে তারপরে হয়তো কাজ করা হয়নি, এবং তারপরে আমি একটু অন্য ধরনের ছবি করা শুরু করেছিলাম, এবং সেইগুলোতে ঠিক ওই হিরো হিরোইন ওরিয়েন্টেড ওইরকম ভাবে ছবি তো হয় না, মানে তো তাই হয়তো কাজ করা হয়নি। মানে আপনি যদি দাবাড়ুও দেখেন, মানে ওটা একদম বাচ্চাদের গল্প, মানে সেখানে ঋতুদি একটা মায়ের চরিত্রে পাঠ করছে এবং দীপঙ্কর দে একটা দাদুর চরিত্রে পাঠ করছে, তো সেই রকম ভাবে আর কি মানে হয়তো ফিটিং হয়নি মানে কোনো গল্পতে, তাই জন্যই হয়তো কাজ করা হয়নি। আপনি বললেন অঙ্কুশ আমার খুব ক্লোজ, আমি একটা প্রশ্ন করতে চাই। অঙ্কুশ, যশ, প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, সোহম, মিঠুন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় সবার সঙ্গে কাজ করেছেন, এমন কেউ যে আপনার ক্লোজ নয়? না, এটা সবাই খুবই ক্লোজ, কিন্তু অঙ্কুশ আমার ক্লোজ বলবো না, মানে অঙ্কুশ না আমার মানে বন্ধু স্থানীয় আর কি। যেহেতু আমি যখন অ্যাসিস্ট করতাম তখন একচেটিয়া ছবি করেছি ওর সাথে, এবং ও যখন ভেঙ্কটেশে প্রথম ছবি করছে তখনও মানে জামাই চাষবি তখনও আর কি মানে আমি ওই টিমটাই ছিলাম, এবং মানে এরা সবই বন্ধু স্থানীয়। এবং পরবর্তীকালে আমি ইয়াশ খুব ক্লোজ, এবং ইয়াশ মানে আমি বলছি যে ইয়াশ মারাত্মক অ্যাস্ট্রোলজিতে বিলিভ করে। আমার এখনো যদি একটু সময় খারাপ যায় বা কিছু হয়, আমি প্রথম ওকে ফোন করে বলি, দেখ তো চারটায় কি সমস্যা হচ্ছে। তো এবং তারপরে আমার জীবনে এসছে কাছের মানুষ অ্যাকচুয়ালি, এবং তারপরে কাছের মানুষে আমি বলতে চাই যে বুম্বাদা ইজ ভেরি সিনিয়র, হি ইজ এ ভেরি ডেডিকেটেড অ্যাক্টর। মানে আমার বুম্বাদার সাথে পরবর্তীকালেও কাজ করার প্ল্যানিং আছে, মানে আমাদের কথাবার্তা চলছে একটা কিছু নিয়ে। কিন্তু দেবদাকে নিয়ে বলতে চাই, মানে দেবদা না থাকলে কাছের মানুষ হতো না, এবং দেবদাকে আমি অসম্ভব একটা রেসপেক্ট করি। মানে হি ইজ এ ম্যান অফ কনভিকশন, মানে যেটা মানে আমার খুব ভালো লাগে, মানে একটা লোকের মানে ওর হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না, মানে এবার হ্যাঁটাতেও ব্যাকফায়ারও হতে পারে, কিন্তু ও যখন একবার ওর কনভিকশন যদি চলে আসে, মানে হি ক্যান গো টু এনি এক্সটেন্ট। তারপরে আমি কাজ করেছি ঋতুদির সাথে, চিরঞ্জিত, এরা সবাই খুব সিনিয়র, এবং যেহেতু আমার বয়সটা একটু অল্প বলে হয়তো সবাই খুবই স্নেহ করে আমাকে। এবং ওই ছবিটা প্রডিউসার শিবুদা ইজ অলসো ভেরি ক্লোজ, মানে শিবুদার সাথে আমার সবসময় কথা হতো যে ছবি করবো, এবং শিবুদার এক্সপিরিয়েন্সটা আমার খুব ইউনিক এক্সপিরিয়েন্স। মানে আমি শিবুদাকে বলি, মানে আমি তার আগে 4টে ভেঙ্কটেশের ছবি করেছিলাম, এবং তার আগে একটা আমি কাছের মানুষ করেছিলাম। তো
আমার মা কোনোদিন মানে যেহেতু মানে আমি মা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন মাই লাইফ, আমার মা কোনোদিন চাইনি যে আমি সিনেমা ডিরেক্ট করি। যাই হোক, সেই প্রসঙ্গে আসছি না। কিন্তু আমি যখন শিবুদার অফিসে প্রথম মিটিং করতে যাই, মিটিংটা ছিল 12টা নাগাদ, 12টা বা 1টা নাগাদ কিছু একটা হবে। আমার মনে আছে মা আমাকে ঠিক 2টো নাগাদ ফোন করেছিল। 2টো নাগাদ ফোন করে আমার জীবনে প্রথমবার মা জিজ্ঞেস করেছিল যে শিবুদা কি বলছে। অ্যাকচুয়ালি মানে আমার মানে হয় না, মানে শিবুদা এমন এমন কিছু ছবি করেছে যেটা আর কি আমার মা বাবা অন্ধ ভক্ত আর কি, মানে ওই অডিয়েন্সটাকে উনি ক্যাটার করে রেখেছে। তো আমার মা অলওয়েজ ওয়ান্টেড টু ডু মানে যে আমি একটা উইন্ডোজের সাথে ছবি করি, এবং সেটা ভাগ্যক্রমে হয় আর কি। এবং আমরা খুবই একটা আনইউজুয়াল সাবজেক্টকে মানুষের সামনে নিয়ে আসি। আমার মনে হয়েছিল আর বাংলায় খুব একটা বেশি স্পোর্টস ওরিয়েন্টেড সিনেমা হয়নি, মানে ওই একটাই কোনি বলতে পারেন। ফুটবল বা বক্সিং টক্সিং নিয়ে ছবি করেন, তার প্যালেট কিন্তু আলাদা হয়ে যায়। মানে আমি বলছি আপনি একটা সুলতান বানাচ্ছেন, সুলতানের তো একটা হিরো আছে, তার একটা প্রেম আছে, তো ইটস এ প্যালেটেবল ফিল্ম। মানে এটা নর্মাল বিক্রি করার জন্য ইটস এ ভেরি অ্যাপ্ট ফিল্ম, যে আপনি কি ওই অ্যাপ্ট ফিল্মকে ধরলে হবে না। আমি বলছি একটা ছবি যেখানে সাবজেক্ট দাবা, এবং সেখানে একটা বাচ্চা হিরো 5 বছরের ছেলে, এবং সেটা বড় হয়ে একটা 12-13 বছরের ছেলে হিরো, সেই রকম একটা ছবি। মানে এটা কিন্তু প্যালেটের নয়, মানে এখানে কোনো সুপারস্টার নেই, কোনো স্টার নেই, এবং এই ধরনের ছবিটা হয়তো মানে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি প্রডিউস করতে পারে। তো সেটাও আমার জীবনে হয়েছিল আর কি। 2024 সালেই রিলিজ হয় ছবিটা। এবং তারপরে মিঠুনদার সাথে আমি কাজ করি। মিঠুনদা ইজ ভেরি, মানে মিঠুনদা সবাই বলে যে মানে আমি যদি অন্য কোনো হিরোর কাছে ছবিও পিচ করি, মানে ধরো আমি অন্য কোনো কারুর কাছে যাচ্ছি যে এইরকম একটা ছবি করবো, তার সাথে তো অনেকে কাজ করে আর কি। তো তারা বলে কে, দাদা আর মিঠুনদা। মানে শ্রীমান ভাষা শ্রীমতীর পর এরকম হয়ে গেছে যে মানে আমি কিছু ছবি করছি মানে মিঠুনদাই আছে আর কি। তো এটা মিঠুনদার কাছেও গেছে 3-4টে এরকম। যে তো মিঠুনদাই একদিন মজা করে বলছিল যে সবাই বলছে যে আমার সাথে কাজ করতে গেলে প্রতিকৃতকে ধরে আসলে খুব তাড়াতাড়ি, মানে এরকম আর কি, মানে খুবই মজার বিষয়। তো এইরকম আর কি, মানে আমি এখানে খুবই সৌভাগ্যবান নিজেকে মনে করি, কারণ আমি খুব এরকম মানুষদের সান্নিধ্যে এসেছি এবং তাদের সাথে কাজ করতে পেরেছি। এবং শাস্ত্রী নিয়ে আমি যদি বলি, মানে শাস্ত্রী মিঠুনদা ছাড়া হতো না। মানে ওই অরাটা আমি ক্রিয়েট করতে চাইছিলাম, সেটা মিঠুনদা ছাড়া মানে সম্ভব ছিল না। এবং আমি পরবর্তী যে ছবিটা যেটা মিঠুনদা আছে, সেই চরিত্রটা কিন্তু একদম অপোজিট, 360 ডিগ্রি অপোজিট। মানে একটা মানুষ, সে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চায় এবং সে প্রত্যেকটা জায়গায় হেরে যাচ্ছে। মানে একটা হেরে যাওয়া মিঠুন চক্রবর্তীকেও আমি ডিরেক্ট করেছি আর কি। প্রতিকৃত বাবু, আমি আরো বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, এই ছবিগুলো পার্টিকুলার ধরে ধরে করবো। তার আগে জিজ্ঞাসা, একটু আগে বলছিলেন মা ফোন করেছিল, মা চাইতো না আমি ছবি ডিরেক্ট করি, মা কি চাইতেন? না, অ্যাকচুয়ালি খুবই মধ্যবিত্ত বাড়ির ছেলে তো, এবং মধ্যবিত্ত বাড়ির যে জিনিসগুলো হয় আর কি, মানে যে প্যারামিটারগুলো থাকে, এবং আমার প্রত্যেকটা দাদা বিদেশে সেটেল না হলে আমার যে দাদা এখানে আছে সেও, মানে আমার কাকার ছেলে ফুড কর্পোরেশনে কাজ করে আর কি। আমি একটু থামালাম। আমরা এই রাজ্যটায় যে সমস্ত সত্যিকারের মধ্যবিত্ত মানুষ থাকি না, তাদের বাড়ির সবাই বিদেশে থাকে না। আমাদের মনে হয় এই উঁচুতে যারা থাকে না, তারা নিজেদেরকে বড় নামিয়ে বলে মধ্যবিত্ত। না, মানে আমি বলছি না, সেই রকম না। আমি বলছি মানে ধরুন আমার পিসির ছেলে, পিস্তুত দাদারা, আমার 3টে পিস্তুত দাদাই বাইরে, মানে কেউ মেরিন ইঞ্জিনিয়ার, কেউ একজন সেন্ট লুইস বলে ক্যালিফোর্নিয়া থেকে 3 ঘন্টার জার্নি, ওখানে সেটেলড আর কি। যাই হোক, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে তো আমার বাবা মাও চাইতো আর কি যে কোনো একটা কোনো সিকিউরিটি আছে যাতে সেরকম একটা জায়গায় কাজ করবে। এবং আমি জিআরইও দিয়েছিলাম, আমার জিআরই র্যাঙ্কও খুব ভালো ছিল। এবং কিন্তু ওই আর কি ভাগ্যচক্র কোনোভাবে আমাকে টেনে নিয়ে আসে এইদিকে। এবং হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম, মানে আমার কাকার ছেলে দাদা ভাই আর কি, ও ফুড কর্পোরেশনে চাকরি করে, এবং আমার আরেকটা পিসির ছেলে আছে, সে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চে এটা আর কি। তো প্রত্যেকটা জিনিসের না একটা সিকিউরিটি থাকে, এবং
একমাত্র একমাত্র মানে এইটারই মানে এইখানে যেখানে আমি কাজ করছি আর কি, সেই জায়গাটার কোনো সার্টেনিটি বলে কিছু হয় না। মানে আজকে যে লোকটা হয়তো সাফল্যের একদম মানে একদম ওপরে বসে আছে, সে জানে না 5 বছর পরে তার সাফল্যটা কোথায় থাকবে। এবং আমি আপস অ্যান্ড ডাউনস প্রচুর দেখেছি। মানে আমি দেখেছি যে মানে আমার ফোন বাজা শুরু হয়েছে, মানে এরকম বাজতেই থেকেছে, আবার এমনও দিন গেছে যে ফোনটা পুরো বন্ধ হয়ে গেছে। তো হ্যাঁ, এবার সে স্বাভাবিকভাবে কোনো বাবা মাই হয়তো এই এতটা ইনসিকিউর জব কেউ হয়তো চাইবেন না, এবং সেই জন্যই মা আমার স্পেশালি কোনোদিন চায়নি যে আমি মানে সিনেমা ডিরেক্ট করি। এবং আমার মাকে বলা ছিল যে আমি একটা ছবি বানিয়ে চলে আসবো, এরকম আর কি ছিল। কিন্তু ঘটনাক্রমে আর কি আমার 8 নম্বর ছবি হয়ে গেছে আর কি। এখনো মা এখন ছবি দেখে কি বলেন? এটাও একটা অদ্ভুত জিনিস, মানে মা আজ পর্যন্ত আমার প্রিমিয়ারে কোনোদিন আসেনি, মানে এতটাই রাগ আর কি। কিন্তু হ্যাঁ, মানে দাবারু ছবিটা দেখতে গেছিল একমাত্র এক্সেপশন। এছাড়া মা আজ পর্যন্ত কোনোদিন আমার ছবি প্রিমিয়ারে গিয়ে দেখেনি। এবং মার আপাতত আজ পর্যন্ত যে কটা ছবি বানিয়েছিলেন, মা দাবারও খুব প্রিয় ছবি। এবং যেহেতু ওখানেও একটা মা আছে, মায়ের স্যাক্রিফাইস আছে, মায়ের স্যাক্রিফাইস এ করো মা দাবারও খুব প্রিয় ছবি এখনো অবধি যে কটা ছবি বানিয়েছি। তো তো ঠিক আছে, মানে ইটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। মানে কিন্তু আমার মনে হয় যে নিশ্চয়ই মানে হয় না, মানে আমি আই বিলিভ ইন গড, মানে আমি ভগবানে বিশ্বাস করি, এবং ভগবান হ্যাজ সার্টেন পারপাস। মানে না হলে মানে আই কাম ফ্রম নোওয়্যার। মানে আমি এমনও দিন গেছে আমি হেঁটে বাড়ি ফিরেছি, মানে আমার কাছে সেইখান থেকে দাঁড়িয়ে ভগবান আমাকে, আর আমার এই সিনেমা ছাড়া আমার কিন্তু অন্য কোনো কিছু নেই। মানে অনেকের আছে না যে একটা রেস্টুরেন্ট আছে, এই আছে ওই আছে, মানে আমার কিন্তু কিচ্ছু নেই। আমি আজ পর্যন্ত যা যা করেছি এই সিনেমা থেকেই করেছি। এবং আমার মনে হয় যে মানে আমি আরো কিছু গল্প বলতে চাই, এবং সেই মানুষগুলোর গল্প লোকের কাছে নিয়ে আসা দরকার, যাদের গল্পটা মানুষকে অতটাই মোটিভেট করে। মানে আমার মনে হয়েছিল দাবারু গল্পটা, সূর্যশেখর গাঙ্গুলির জীবনটা খুব মোটিভেটিং। এবং প্রতিকৃত বাবু একটু থামালেন। প্রথম ছবি আপনি করলেন হরিপদ বেঙ্গলা রিমেক, পরের দুটো ছবি করলেন টোটাল দাদাগিরি আর একটা ফিদা। কে তুমি নন্দিনী রিমেক করলেন, 4টে হয়ে গেল। 5 নম্বরে এলেন কাছের মানুষ নিয়ে। পুরোপুরি যদি রিমেক নাও বলি, এই বিষয়ের গল্প উন্নত ভাষা ছেড়েই দিলাম, বাংলাতেও হয়েছে, এই গত 10-15 বছরের মধ্যে হয়ে গেল, তাহলে সেটাকেও বলে গেল না। 6 নম্বরে আপনি এলেন দাবারুতে, এবং দাবারুও কারো একটা জীবন এই কলকাতা শহরে সূর্যশেখর গাঙ্গুলিকে নিয়ে করা। 7 নম্বরে গিয়ে শাস্ত্রী, সেই অর্থে ফিকশন। আপনি কোনো গল্প, এই যে বলছেন আপনি যে আমি গল্প বলতে চাই, আপনার গল্প বলা বোধহয় 7 নম্বরে গিয়ে শুরু হলো না। সেটা আমি ঠিক বলবো না, কারণ আমার কাছে আবার 8 নম্বরটাও তো আপনার, আপনি যে ডিভোর্সের কথা বলছেন এটাও তো মানে রিয়েল লাইফ ইনসিডেন্ট, কোথায় নির্মল পানে স্যার, আমি জানি না যদি আপনার সত্যি ঠিকঠাক হয় তো। কিন্তু আমি বলছি যে না, সেরকম না। আমার কোভিডের সময় আমি অনেকগুলো বই পড়তে আমি কিন্তু, বিশ্বাস করবেন না, আমি কিন্তু জীবন কাহিনী দেখিনি। মানে আমি জীবন কাহিনী দেখিনি, আমি অ্যাকচুয়ালি শক্তিপদ রাজগুরুর গল্পটা আমি আগে পড়েছিলাম, এবং ওই গল্পটা পড়ে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে আমার এই লাইনটা খুব ইন্টারেস্টিং লেগেছিল যে কারো মৃত্যু কাউকে জীবন দিতে পারে। এবং পরে আমি দেখেছি যে সেইটা নিয়ে একটা ছবি হয়েছে। আমার কাছে যদি বলা হয়, মানে যদি 10টা শ্রেষ্ঠ বাংলা ছবি বলা হয়, তার ভেতর আমি জীবন কাহিনীকে রাখবো আর কি। এবং সেখানে মানে এবং সেইটা কিন্তু আমার কোনোদিনই মানে আমার মানে আমি যখন দেবদাকে অ্যাপ্রোচ করেছিলাম, আমার কিন্তু কোনোদিনই ওটা আমার বেস ছিল না। মানে আমার কাছে একটাই লাইন ছিল যে কারোর মৃত্যু কাউকে জীবন দিতে পারে। এই লাইনটার উপরই বেস করে কিন্তু, আর আপনি যদি কাছের মানুষ দেখে, কাছের মানুষের ভেতর কিন্তু হ্যাবক কোনো ইন্সপিরেশন নেই, মানে মেজর কোনো ইন্সপিরেশন নেই জীবন কাহিনী। হ্যাঁ, কিন্তু ওই লাইনটা আসল লাইন আর কি। এবং সূর্যশেখর গাঙ্গুলির জীবনও যদি আপনি দেখেন না, আপনি কিন্তু, আমি দাবারুতে যেটা দেখেছি সেটা নয়, তাই জন্য আমি লিখে রেখেছিলাম ইন্সপায়ার্ড ফ্রম হিজ লাইফ। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে সূর্যশেখরের সঙ্গে দীর্ঘদিন মিশেছি, ওর বাড়িতে গিয়েছি, ফলে আমারও খানিকটা জানা আছে। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যখন আপনি সিনেমাটা দেখবেন, সিনেমাটা শুরুই হয় একটা অ্যাকশন দৃশ্য দিয়ে,
মানে ওকে কোনো গুন্ডারা তাড়া করছে টাকা দিতে পারিনি বলে, এবং সেখান থেকে ওর একটা ম্যাচে যাওয়ার ম্যাচে পৌঁছানোর জার্নি দিয়ে পুরো সিনেমাটা শুরু হয়। এবং এইগুলো কিন্তু ওর জীবনে ছিল না, তো এগুলো সবগুলোই ফিকশনালাইজ করে আমি আমার মতো আমার একটা প্যালেটে সাজিয়ে ছবি। এবং শাস্ত্রীয় যদি বলেন, মানে শাস্ত্রীয় আমি দেবারতীর এই গল্পটা যাতে খুবই ছোট আর কি, মানে 5-6 পাতার একটা গল্প, এবং দেবারতীর এই গল্পটা আমি পড়ে আমার খুব ইন্টারেস্টিং লাগে, ওই একটা লাইন আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। এবং সেখান থেকে মানে সেখান থেকে মানে সেখান থেকে ফিকশনালাইজ করতে 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 অ্যান্ড ইট টুক এ লং টাইম, আমার মনে আছে মানে 1 বছর লেগেছিল এইরকম একটা ছবিকে। পথিকৃৎ বসু এতগুলো ছবি পরিচালনা করার পর এবং বেশ সাকসেসফুলি আপনার ছবি দেখতে ভালো লাগে, অ্যাটলিস্ট এন্টারটেইন করে মানুষকে, সেই মানুষটার কি মনে হচ্ছে মশলাদার বিনোদনের ছবি বানাতে গেলে কি কি মশলা লাগে, কি ফর্মুলাটা কি? না ওইরকম আমি ফর্মুলা তো বলতে পারবো না, মানে ওইটা জানলে তো সবই হয়ে যেত। কিন্তু হ্যাঁ মানে আমি যখনই একটা ছবি করি আমি তার ভেতরে একটা কমপ্লিট প্যাকেজ রাখার চেষ্টা করি। আমি বলছি দাবা ইজ এ ভেরি, আমি দাবারুটা বারবার কেন আনছি, দাবা ইজ ভেরি চ্যালেঞ্জিং ফিল্ম, যেখানে দুটো লোক গালে হাত দিয়ে ভাবছে, এটা কিন্তু সিনেম্যাটিক নয়, একদমই সিনেম্যাটিক নয়। এবং সেইটাও যদি আপনি যদি ছবিটা দেখেন, ওখানে আমি অ্যাকশন রেখেছি, চেস রেখেছি, একটা প্রেম রেখেছি সেকেন্ড হাফে, প্রেমের গান আছে, আপনার 16 জনের সাথে একটা কম্পিটিশন আছে, সেই 16 জনের কম্পিটিশনটা কিন্তু আমার কাছে মানে ইজ অলমোস্ট আ ফাইট সিকোয়েন্স, মানে এরকম ফাইট সিকোয়েন্সের মতোই শুট হচ্ছে। তো কিছু কিছু বেসিক ইনগ্রেডিয়েন্টস মানে আমার মনে হয় যে একটা ছবিকে, আর আমার ছবিতে একটা খুবই বেশি মানে আমি খুব ফাস্ট পেসের ছেলে তো, মানে এবং আমি না মানুষকে বোর করতে মানে আমার এডিট টেবিলে আমার মনে হয় যদি এই সিনটা বোরিং লাগছে আমি ফেলে দিই ডাইরেক্ট। মানে আমি এইটুকু বলতে পারি, আমার ছবি যদি লোকে 2 ঘন্টা বা 10 মিনিট 20 মিনিট যেটাই হয় না কেন, 2 ঘন্টা 10 মিনিট 20 মিনিটই এন্টারটেইনড হবে লোকে। মানে মানে আমার ছবিতে মানে দেখে বসে লোকে বোর হচ্ছে, মানে এই ফিডব্যাক আমি কোনদিন পাবো না। আপনার নিজের ছবিগুলো আপনি নিজে দেখেন? হ্যাঁ সে তো এডিটে মানে অবশ্যই তো প্রচুর বার দেখি। পরে আমার খুব একটা বেশি দেখা হয়নি, ওই মানে হল ভিজিটে গেলে মানে হয়তো শেষ এন্ডিং টুকু মানে, কিন্তু হ্যাঁ পরে খুব একটা বেশি দেখা। অন্যের ছবি দেখেন, অন্য পরিচালকদের? হ্যাঁ খাদান দেখলেন? না আমার এই দুটো ছবি দেখা হয়নি, কারণ এই দুটো ছবি সদ্য রিলিজ হয়েছে, এবং মানে আমার এই এডিট নিয়ে আমি এতটা মানে আমার এই শ্রীমান শ্রীমতী শেষ হওয়ার মুখে, এবং আমার আরেকটা ছবি প্ল্যানিং চলছে যেটা আমি এখন বলতে পারবো না। তো এই জাস্ট এই ক্রিসমাসের দুটো ছবি আমার দেখা হয়নি, মানে আমার একটা ইনভিটেশনও ছিল, আমি যেতে পারিনি, কিন্তু হ্যাঁ আমি খুব শিগগিরই দেখে নেবো, মানে দুটো ছবি আমার দেখার খুব ইচ্ছে। পুজোর সময় আপনি শাস্ত্রী রিলিজ করেছেন, সে সময় আরো কয়েকটা ছবি পরপর করলো। এবার যে সপ্তাহে যে ডেটে খাদান রিলিজ করলো সেই দিনই 4টে ছবি রিলিজ করলো। আপনি বাংলার একজন এই মুহূর্তে সফল পরিচালক, একই ডেটে 4টে বাংলা ছবি রিলিজ করছে, অথচ ওই আজকে এই সপ্তাহে পরের সপ্তাহে ছবি রিলিজ কোথায়? এটা ভালো না খারাপ? দেখুন এগুলো তো প্রত্যেকটা একটা কমার্স ওরিয়েন্টেড জিনিস, আমি খুব একটা কমেন্ট করতে পারবো না, কিন্তু হ্যাঁ মানে এটা খুবই স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে মানুষ বাংলায় অন্তত মানুষ দুর্গাপুজোর সময় এবং ক্রিসমাসের সময় লোকে হলে গিয়ে সিনেমা দেখে, এবং দুর্গাপুজোর সময় যেমন একটা 7-8 দিনের একটা ওপেন উইন্ডো পাওয়া যায়, যে 7-8 দিনের একটা ছুটি, এবং ক্রিসমাসের সময় ওটা একটা হিউজ মানে 11-12 দিনের একটা ছুটি পাওয়া যায়। এবং আজকের ডেটে তো দাঁড়িয়ে ওই 2011-12 সালের যে কালেকশনটা হতো সেই কালেকশনটা তো অ্যাকচুয়ালি হয় না, এটা তো খুব প্র্যাকটিক্যাল জিনিস, এবং তাই জন্যই দেখবেন যে ছবির বাজেট কমেছে। আগে আমি যখন অ্যাসিস্ট করতাম তখন আমি এমনও ছবিতে অ্যাসিস্ট করেছি আমি 70 দিন শুটিং করেছি, মানে এখন লোকে ভাবতেই পারবে না। হ্যাঁ 70 দিন কেন, আমি বলছি 80 দিনের কাছাকাছি একটা ছবি গেছিলাম, মনে পড়ছে না, যাই হোক, কিন্তু আমি বলছি 70-80 দিন ওয়াজ নর্মাল, ভেরি নর্মাল। আমি বলছি আজকের ডেটে দাঁড়িয়ে কদিনে ছবি হয়, আজকের ডেটে দাঁড়িয়ে 18 দিনে ছবি হয়। কেন হয়? কারণ রিকভারি ফরম্যাট পাল্টে গেছে, লোকে সিনেমা হলে যায় না, টিকিট বিক্রি হয় না, তাহলে সবকিছুরই প্যারামিটার কমছে। আমি কমাচ্ছি কেন? কারণ ঘুরিয়ে আমার টাকাটা আসে না বলে, যাতে আমার পেছনে যদি কেউ 2 টাকা বিনিয়োগ করে, এটা আমার দায়িত্ব তাকে 2 টাকাটা ফেরত দেওয়া। তো সেই সিস্টেমটা একটু পাল্টে গেছে, মানে 2011-12 সালে যেভাবে লোকে পাগলের মতো সিনেমা দেখতো সেই জিনিসটা এখন ফেড আউট হয়ে গেছে। এবং এখন যদি
এখনো অড টাইমে ছবি আনা যায়, আমি বলবো না যে অড টাইমে ছবি, কিন্তু ছবির কন্টেন্টটা অতটাই স্ট্রং হতে হবে যে লোক অডিয়েন্সকে ধরে রেখেছে। কারণ একটা নর্মাল টাইমে ছবি এনে সেই ছবিকে হোল্ড করে রাখতে গেলেও মানে তার কিন্তু আমি আরেকটা কথা বলে দিই, কিন্তু মানে এটা আমাকে একজন ইন্ডাস্ট্রি খুব নাম করা প্রযোজক বলেছিল যে ভালো ছবির কোনোদিন সময় হয় না। মানে ভালো ছবি আমি বলবো না, মানে ভালো ছবি না, মানে যে ছবিটা দর্শক দেখবে সেই ছবিটা কোনো সময় হয় না। মানে ও যখন তখন আনলে, মানে পুষ্পার কোনো ডেট লাগে না। মানে আমি বলছি এখন তো পুষ্পা অনেক হাইপড, ফার্স্ট পুষ্পা তো হাইপ ছিল না, আমি বলছি মানে ওইরকম আর কি। মানে কিন্তু হ্যাঁ, মানে আজকের ডেটে প্রত্যেকটা প্রযোজক চায় যে যে টাকাটা বিনিয়োগ করেছে সেই টাকাটা অন্তত মার্কেট থেকে ফেরত আসবে, এবং সেই জন্যই আর কি এই দুর্গাপূজা এবং ক্রিসমাসের স্লটগুলোকে লোকে বাঁচে। এবং আপনাকে যদি আমি ফ্র্যাঙ্কলি বলি, যে দুটো ছবি এবছর ব্লকবাস্টার হয়েছে এবং যে দুটো ছবিকে নিয়ে এত আলোচনা হচ্ছে এবং যে দুটো ছবি টাকা রিকভার করেছে এবং সবচেয়ে বেশি টাকা রিকভারি হয়তো করেছে, সেই দুটো ছবি তো পুজো আর ক্রিসমাসে এসছে। তাহলে ওই উইন্ডোটাকে সবাই টার্গেট করে ছবি করছে আর কি। এগুলো বোঝা গেল, একেবারে স্ট্রেট বক্তব্য ছিল। আপনি স্ট্যাটিস্টিক্সের ছেলে, আপনার বুঝতে সুবিধে, বলতেও সুবিধে। মোট দর্শক 100, বিশেষ দিনে 200। আমি মোট দর্শক 100, বিশেষ দিনে 200, 4টে ছবি বার করলাম, 50-এর বেশি আসবে না। যেটা ভালো হবে সে 70-80-90 নিয়ে যাবে, বাকি 110 বাকি দেবে। এই সিম্পল হিসেব সাধারণ মানুষ বোঝে। হ্যাঁ, কিন্তু যে 110টা আপনি বলছেন, এটা যদি নর্মাল টাইমে আসতো আর ছবি যদি কানেক্ট না করে, ওই 110-এর ভেতরে একটা লোকও থাকবে না। এটা মানে 110টা জিরো হয়ে যেতেও দেখেছি। তো তাই জন্যই লোকে একটা ফেস্টিভ্যাল টার্গেট করে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মানে আমার যেমন একটা শ্রীমান ভাষার ছবিতে আমি বলছি আমি পয়লা বৈশাখে আসছি, কারণ আমি প্রথমেই দেখেছি যে আর কোনো ছবি খুব একটা আসছে না সেই সময়টা। হয়তো আসবে, হয়তো লোকে প্ল্যান করছে এবং হয়তো আসবে, কিন্তু আমি বলছি সেখানে অত এইরকম ভিড় থাকবে না। বিদেশে প্রচুর শুট করতে যেতেন, আপনি নিজেও গেছেন বহুবার, অনেক দিনের জন্য। এখন বিদেশে যাওয়ার উপায় নেই, কিভাবে দেখেন বিষয়টা নিজেদের দিক থেকে, দর্শকদের দিক থেকে? দর্শকরা এখন দেখেন না আপনারা, মানে নায়ক নায়িকা বিদেশে নাচছে গাইছে? না, ডেফিনেটলি এগুলো না একটা ফেজের ব্যাপার। এবং মানে আমি তো প্রচুর শুট করেইছি প্রথম দিকে, এবং কিন্তু আমার মনে হয়েছিল যে ওই যে রিমেক ফেজটা যেটার ভেতর দিয়ে মানুষ গেছে, যেটার ভেতর দিয়ে মানে আমি বলছি না যে সেই ছবিগুলো অত্যন্ত ব্লকবাস্টার ছবিও আছে এবং প্রচুর নাম করা লোকজনও সেই ছবি থেকে উঠে এসছে, এবং কিন্তু সেইটা না মানে মানুষকে একটা জায়গায় রুটেডনেস থেকে সরিয়ে দিয়েছে। এবং একটা কোথাও গিয়ে আরো কিছু আমার মনে হয়েছে, মানে রাইটার্সরা ডেভেলপ হয়নি মানে আমাদের এখানে। এবং তো আমি না এখন যে ছবিগুলো করতে চাই, ইটস এ ভেরি কনসিয়াস ডিসিশন, যে আমি যে ছবিগুলো করতে চাই সেই ছবিগুলো মানে আমার রুটেড রাখাটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি যেন বলি, মানে আমি বলছি সত্যি, দেবদা যে চরিত্রটা করেছিল কাছের মানুষ, এই চরিত্রটাকে আমি দেখেছি। বা দাবারুতে যে টিনের ছেলেটা যে অ্যারোগেন্সি নিয়ে ঘুরে বেড়াতো, এই ছেলেটাকেও আমি চিনি। আমি বলছি যে কি বলে, শাস্ত্রীতেও কিছু ইনিশিয়াল দেখবেন যে জ্যোতিষীগুলো টাকা নিয়ে নিত, ওই জ্যোতিষীগুলোকেও আমি খুব চিনি। তা আমার চেনা চরিত্রগুলোকে পর্দায় নিয়ে আসা আমার মনে হয় খুব, মানে সেটাই মানুষ কানেক্ট করে। এবং তো আমার না ওই বিদেশে গান শুট করার কোনো ফ্যাসিনেশন নেই আজকে, এবং আমার মনে হয় না সেটা খুব একটা হেল্প করে। আমি বলছি পুষ্পাতেও তো নেই, আমি বলছি যে কেজিএফেও তো নেই। তো ওইটা একটা ফরম্যাট অফ ফিল্ম মেকিং ছিল একটা সময়, এবং সেটা মানুষ হয়তো একটা সময় খুবই পছন্দ করেছে, এবং আমার মনে হয়েছিল যে ওটা খুবই ওভার ইউজড হয়ে গেছে। মানে লোকে হয়তো হবে কিছু একটা, মানে হয়তো কেউ একজন নিয়ে আসবে, বাট হ্যাঁ আমার খুব একটা ফ্যাসিনেশন নেই। পুষ্পার কথা বারবার এলো, সুকুমারের কথায় আসছে, রাজামৌলির কথা বলি, ভারতবর্ষের ছবির কথা। রাজামৌলি ফার্স্টে মক্ষী বানালেন, না তার আগেও ছবি আছে, মক্ষী বানালেন বড়, আর একটু বড় বাহুবলী বানালেন, আরো একটু বড় বাহুবলী কনক্লুশন বানালেন, আরো একটু বড় চপিলার বানালেন। পথিকৃৎ বসু কিভাবে ভাবে এই বানিয়েছে, আরো বড় আরো বড়, এরকম কোনো ভাবনা থাকে তার? নাকি বাস আজ এটা ভালো লাগছে, কালো গল্পটা ভালো লাগছে, পশুও গল্পটা নিজের জন্য আরো বড়
আরেকটা ডায়লগ বলতে চাই। পুষ্পাতে প্রথম পুষ্পা দেখলাম, সেখানে গাড়িতে করে নিয়ে গিয়েছিল, কাজ মিটে গেছে, টাকা দিয়েছে, আমি যাব না, যোগ্য না, গাড়ির দাম কত, 5 লাখ টাকা গাড়ি কিনলো, চলে গেল। পুষ্পা 2 আরো বড়, কি 5,000 কোটি টাকা হেলিকপ্টারটা নিয়েই বাড়ি ফিরল। পথিকৃৎ বাবুরা যখন ছবি তৈরি করেন তারা কি তখন ভাবেন যে মানুষও চায় এই আরো বড়টা দেখতে, বড়টাই আরো বড়? কারণ পথিকৃৎ বসু একটু আগে বলে গেছেন তার কথোপকথনে যে শুধু সুযোগ পাওয়াটাই সব নয়, 22-23 বছরে। তারপর আমাকে করতে 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 করতেও যেতে হয়, করতে করতেও যেমন যেতে হয়, দর্শক তো আপনার কাছে, আপনি তো স্থায়ী হয়ে গেছেন, আপনার থেকে আরো বড় এক্সপেক্ট করে। হ্যাঁ, বড় এক্সপেক্ট করে, কিন্তু সাউথ ইন্ডিয়ান ছবির যে প্যালেট, সেই প্যালেটের সাথে আমরা নিজেদেরকে খুব একটা কম্পেয়ার করলে মানে মানে আমরা মানে টিকতে পারবো না। কারণ আমি বলছি যে প্রথম কথা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান ছবি অনেক হিউজ স্কেলে করে, হিউজ স্কেলে, এবং এবং এটা না একটা বিরাট বড় সিস্টেম। মানে আমি বলছি যে আপনি সনি ম্যাক্স খুললে একটা সময় তো দেখতে পেতেন যে আল্লু অর্জুনেরই কোনো ডাব ছবি। তার মানে একটা হিরোকে কিন্তু গত 10 বছর ইনজেক্ট করা হচ্ছে পুরো অল ইন্ডিয়া লেভেলে। আমি বলছি আমি একটা দুর্ধর্ষ কন্টেন্ট নিয়ে এলো, আমার কোনো হিরোকে তো রাজস্থানে চেনে না, পাঞ্জাবে চেনে না, ছত্তিশগড়ে চেনে না, তাহলে আমরা একটা প্যারামিটারে বন্ধ আছি। ওদের কিন্তু একটা পুষ্পা একটা দারুণ ছবি করে দিয়েছে, সেটা না। আমি বলছি খাদানের সাফল্যর পেছনে কিন্তু একটা টনিকও আছে, প্রজাপতিও আছে, মানে দেবদার ইমেজও আছে, হুইচ হ্যাজ এলিভেটেড দ্য ফিল্ম, আমার মনে হয়। মানে এটা আমার খুব বেসিক মনে হয় যে, তো সেই রকমই সাউথের ছবিকে প্যারামিটার হিসাবে ধরলে মানে আমরা আজকের ডেটে দাঁড়িয়ে মানে ওই অত বড় স্কেলে ছবি করতেও পারবো না, এবং আমাদের রিকভারি স্ট্রাকচারই খুবই কম, এবং একটা খাদান এবং একটা বহুরূপী খুবই কম হয়, যেটা হ্যাঁ মানে একটা বহুরূপী বা একটা খাদান বানানোর পর হয়তো আমরা বলতে পারি। আমার একটা জিজ্ঞাসা আছে, সাধারণ মানুষের এগুলো কেমন লাগে শুনতে? আপনি একটু আগে বললেন আপনি তো খাদান দেখেননি, তাহলে খাদান না না আমি বক্স অফিস রিকভারি বলছি। আচ্ছা, একজন ক্রিয়েটিভ ডিরেক্টর আজকের ডেটে বাংলায় যাদেরকেই আলোচনা শুনি, যে সমস্ত পরিচালকেরা অভিনেতারা, তারা বাইট দেন, কথা বলেন, কত টাকার ব্যবসা করেছে। কেন মানুষ, সাধারণ মানুষ সিনেমা দেখতে যায়? আপনাদের ব্যবসা, আপনারা তো নিজেদেরকে ক্রিয়েটিভ ভাবেন, কত টাকা ব্যবসা করলো এটা দিয়ে কিছু না না ওটা আমি বলছি যে যেহেতু এখানে একটা বিনিয়োগের ব্যাপার আছে, এবং একটা মানুষ যখন টাকা লাগায় তাকে তো আমাকে বোঝাতে হয় যে আপনার এই রিকভারি আছে। হ্যাঁ, না হলে একটা মানুষ কেন টাকা লাগাবে? আজকের ডেটে আমি বলছি যে সে তো প্রমোটারিতে প্রমোটিং করবে, বেশি বেশি উপার্জন করবে, আর ইটস এ শিওর শর্ট বিজনেস। এখানে তো শিওর শর্টও নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তাই জন্য একটা ইন্ডাস্ট্রিকে ধরে রাখার জন্য একটা বিনিয়োগের মানে ফেরত টাকা কিভাবে একটা পরিচালক টাকাটা ফিরিয়ে দেয়, সেটাও মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে এই দুটো ছবি যেহেতু সবচেয়ে বেশি টাকা কামিয়েছে, এবং সেই দুটো ছবি প্যারামিটার হিসেবে আমি নিয়ে আসছি। আমি বলছি ছবি নিয়ে আমি কোনো মন্তব্য করছি না, প্যারামিটার ওয়াইজ বলছি যে একটা বহুরূপী আর একটা খাদান কিন্তু খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার অকেশন, মানে বছরে এরকম দুটোই বা একটাই হয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে বাদ বাকি যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর আপনি রিকভারি প্যাটার্ন যদি দেখে নেন, আমরা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। এবং আমাদেরকে যখনই আমাদের ছবি করতে হয়, আমাদের মাথার ভেতর একটা বাজেট ধরে নিতে হয় যে এইটা এত টাকা এখান থেকে আসবে, এখান থেকে এত টাকা আসবে। মানে এটা নয় যে আমার কালকে মনে হচ্ছে যে একটা হেলিকপ্টার দিয়ে হাওড়া ব্রিজে শুট করছি, মানে এটা প্র্যাকটিক্যাল ইম্পসিবল। মানে যেদিন হয়তো কেউ হয়তো একটা পুষ্পার মতো কিছু ক্রিয়েট করে দেবে, তার কাছে ওটা খুব ইজি হয়ে যায়, কারণ পুষ্পার হিউজ রিকভারি। এবং আমি বলছি ইট ইজ নট জাস্ট ওয়ান ফিল্ম, একটা সিনেমা নয় কিন্তু, মানে পুষ্পা ইজ নট জাস্ট ওয়ান ফিল্ম, ওর পেছনে 20 বছরের একটা বা 10 বছরের একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা একটা হিরোকে অল ইন্ডিয়া লেভেলে চিনিয়েছে, এবং আল্লু অর্জুনের একটা ফ্যান বেস হয়েছে, লোকে কিন্তু সনি ম্যাক্সে গিয়ে ওদের সিনেমা দেখতো। মানে আমার মনে আছে রবি তেজার ছবি আমি দেখতাম। তো সাউথ ইন্ডিয়ার যে হিরোরা আছে তাদেরকে কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে লোকে চেনে। আমি চেনার কথা বলছি না, আমি অ্যাকসেপ্টেন্সের কথা বলছি। মানে তাদেরকে কিন্তু 20 মিনিটের সিন তারা দেখছে। হ্যাঁ, সেখানে আমাদের কাছে প্যান ইন্ডিয়া লেভেলটাকে ধরা খুবই আমার মনে হয় ডিফিকাল্ট আজকের ডেটে।
এবং আমার মনে হয় যে আমি সেই ধরনের গল্প করতেই, কামিং ব্যাক টু দ্য অরিজিনাল কোশ্চেন, আমার মনে হয় যে আমি সেই ধরনের গল্প করতে খুব ইচ্ছুক বা ইন্টারেস্টেড, যেটা আমার মনে হয় মানে আমাকে খুব কিক দিচ্ছে। মানে আমি কাছের মানুষ, আমার মনে হয়েছিল যে যে আমি এই ছেলেটাকে দেখেছি মানে যে মরতে চাইছে সিস্টেম থেকে ফেড আপ হয়ে গিয়ে। তো তো সেই রকম আমার মনে হয় যে যদি কোনো গল্প আমার মনে হয় যে আমার খুব কিক দিচ্ছে, মানে এরকম আমার প্রচুর গল্প আছে, সেই গল্পটা আমি করতে চাই। মানে ওই আমি স্কেলটা খুব একটা ইম্পর্টেন্ট হয় না, মানে সেটা বাংলা ছবির ক্ষেত্রে হয় না আমার মনে হয়। আমি খাদানটা বলতে পারবো না কারণ আমি দেখিনি বলে, কিন্তু অন্য ছবির ক্ষেত্রে মানে স্কেল খুব একটা ইম্পর্টেন্ট হয় না। মানে যদি গল্প খুব ভালো থাকে আমার মনে হয় যে ছবি চিরকালই ওয়ার্ক করেছে। পথিকৃৎ বাবুর উত্তর শুনলাম, আর তো পরে ওনার অনুমতি নিয়েই বলে দিই, খাদান এবং বহুরূপী দুটো ছবি দেখলাম, অসাধারণ লাগলো। বাংলা ছবি সত্যিই এগোচ্ছে, ভালো লাগা কাজ করে, তার জন্য অভিনন্দন প্রাপ্য এই মানুষদেরও। আমার পথিকৃৎ বাবুকে জিজ্ঞাসা করা, এই যে এত অভিনেতাদের সঙ্গে, সেই অর্থে স্টারেদের সঙ্গে কাজ করলেন, নাম তো বেশ কয়েকবার বললাম, আবার বলতে পারি, মিসিং একটা নাম, জিৎ, সে কি ক্লোজ নয়? না না, জিদ্দার সাথে আমার বহুদিনের আলাপ এবং আমি বহু ছবিতে অ্যাসিস্ট্যান্ট ছিলাম এবং জিদ্দার সাথে আমার কাজ করারও খুব ইচ্ছে, কিন্তু ভাগ্যক্রমে কোনোভাবে হয়ে ওঠেনি। এবং আমি অনেকবারই অ্যাপ্রোচ করেছিলাম ছবির জন্য এবং ভাগ্যক্রমে কোনো কারণে হয়তো হয়ে ওঠেনি সেটা। বাট হ্যাঁ, মানে আমি খুবই আশাবাদী এবং আমার মনে হয় যে সেরকম যদি কোনো সুযোগ থাকে ডেফিনেটলি আমরা দুজন কাজ করব। কিন্তু মানে হ্যাঁ, মানে ভাগ্যক্রমে হয়ে ওঠেনি, মানে আমার এইটুকু কেরিয়ার। যে ইন্ডাস্ট্রিটায় রয়েছেন, এই ইন্ডাস্ট্রির রাজনীতি নিয়ে তো অনেকেই সরব, ডিরেক্টরও সরব, আপনি একজন ডিরেক্টর। কি মনে হয় এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এখন কোনো সমস্যা, দিব্যি চলছে না ঠিকই আছে সব? দেখো, এই যে রাজনীতির কথা বলা হচ্ছে বা এটা না, মানে এটা না চিরকালীন একটা প্রথা এবং আমি যতদিন ইন্ডাস্ট্রিতে আছি আমি ততদিন ধরেই দেখছি কোনো না কোনো একটা সিস্টেম থাকে এবং সেই সিস্টেমটা হয়তো কোনো জায়গায় হয়তো একটু 19-20 হয়ে থাকতে পারে এবং সেই জন্য ডিরেক্টররা সরব হয়েছে। এবং আমি কেন, মানে আমি খুবই জুনিয়র এবং আমার সিনিয়র ডিরেক্টরসরা এসব নিয়ে কথা বলেছেন এবং যখন মিটিং থাকতো মানে আমিও গেছিলাম এবং দিস আর এ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। মানে এগুলো থাকবে, মানে এগুলো চলবেই, মানে এগুলো নিয়ে আমি খুব একটা ভোকাল কোনোদিনই ছিলাম না এবং আজকেও খুব একটা থাকবো না। কিন্তু হ্যাঁ, মানে আমার কাজ ছবি করা, মানে আর আই এম হিয়ার জাস্ট টু ওয়ার্ক। মানে আমি আজকের ডেটে দাঁড়িয়ে মানে আমি এখানে বেশি, মানে আই বিলিভ ইন ওয়ার্ক অনলি, মানে আমি কাজটা করতে এসেছি। মানে আমি বন্ধুত্বতেও খুব একটা বিশ্বাস করি না, মানে ডেফিনেটলি এরা আমার খুবই কাছের মানুষ, কিন্তু মানে আমি মানে আমি বলছি যে এই ফিল্ম মানে সিনেমাটা না খুব ফ্লাকচুয়েটিং একটা ইন্ডাস্ট্রি। মানে আমি বলছি, আমি শুক্রবার সম্পর্ক পাল্টে দেখেছি, আমি শুক্রবার বন্ধুত্ব নষ্ট হতে দেখেছি প্রত্যেক শুক্রবার। তো আমি না এখানে শুধু কাজটাই করতে এসেছি এবং আমার কাজ মনে হয় যে কিছু মানুষের খুবই ভালো লেগেছে এবং আশা করছি আমি মানে যে ভবিষ্যতেও যে কাজগুলো করবো সেগুলো সমানভাবে মানুষ ভালোবাসবে। রবি কিনাগি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, দুটো নাম বারবার এসছে আপনার মুখ থেকে। এছাড়া অন্য কোনো ডিরেক্টর যার প্রভাব আছে আপনার উপর? আমি মাঝখানে বহু পরিচালককে অ্যাসিস্ট করেছিলাম এবং আমি আরেকজনের নাম নিতে চাই, মানে তিনি এখন হয়তো ছবি বানান না, দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় বলে একজন ছিলেন, তাকেও আমি অ্যাসিস্ট করেছিলাম। এবং কিন্তু হ্যাঁ, মানে রবিজি আমাকে খুবই আপন করে নিয়ে শিখিয়েছে সিনেমা এবং রবিজি না থাকলে হয়তো আমি ডিরেক্টর হতাম না। তো রবিজির কাছে আমি চিরকালীন কৃতজ্ঞ থাকবো। এবং শিবুদা ইজ এ ডিফারেন্ট এন্টিটি, মানে শিবুদার থেকে আমার বহু কিছু শেখা এবং মানে শিবুদা নিজে না একটা প্যাকেজ, মানে উনি মানে একাই একটা প্যাকেজ। মানে উনি সাবজেক্ট যত ভালো বোঝেন তত ভালো, মার্কেটিং বোঝেন তত ভালো। মানে আমি বলছি শিবুদাকে আমি সেই সময় চিনি, মানে আমি বলছি যখন শিবুদার ছবি কিন্তু মানুষ অত দেখেনি। হ্যাঁ, মানে আমি অ্যাক্সিডেন্ট বলছি, মানে তখন মানে অ্যাক্সিডেন্ট কেউ বলেই নি ছবি নিয়ে। হ্যাঁ, তারপরেও হিউজ ফিল্মস, মানে না অনেক সিনেমা মানুষ তেমন দেখেনি, কিন্তু মানে উনি না, মানে ওই বললাম না, উনি আস্তে আস্তে মানুষকে ইনজেক্ট করতে 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 হুট করে একটা ব্যালেন্স এসে ক্রিয়েট করে ফেলেছেন। তো শিবুদা ইজ ডিফারেন্ট ইন্সপিরেশন অল টুগেদার। আমি বলছি না যে আমার মা কোনোদিন ফোন করে আমাকে বলেনি যে কে কি বলছে, বাট হ্যাঁ, মানে ওই শিবুদার অফিসে যেদিন গেছি সেদিন মা ফোন করে জিজ্ঞেস করেছিল যে কি বলছে। স্ট্যাটিস্টিক্সের ছাত্র, 18-তে দুটো ছবি, 24-এ দুটো ছবি,
এভাবে এই হিসেবেও এখন বয়স 32, 60 বছর অব্দি কাজ করলেও 28 দুগুণ 56, 8 নিজের নামের পাশে 60 বছর বয়সে প্রতিকৃত বসু কি দেখেন? 70-75টা ছবির পরিচালক, না আরো কিছু দেখেন নিজেকে? না, ওইটা তো ওইরকম ভাবে কোয়ান্টিটি দিয়ে তো ডিফাইন করা যায় না, কিন্তু হ্যাঁ মানে আমি প্রত্যেক বছরে একটা করেই ছবি করি। এবং 2022 সালে আমার যেমন কাছের মানুষ এসেছিল, এবং আমি খুব একটা হুড়পাড় করে ছবি করিও না। 2022 সালে আমার কাছের মানুষ এসেছিল, এবং 2023 সালে আমার দাবারু আসার কথা ছিল, এবং সেটা কোনো ভাগ্যক্রমে কোনোভাবে স্লট পাওয়া যায়নি, মানে কোনোভাবে মানে তখন ভালো টাইম পাওয়া যাচ্ছিল না, এবং তখন হিন্দি ছবি অনেকগুলো পাইপলাইনে ছিল, মানে শাহরুখেরই সেই বছর 3টে ছবি রিলিজ ছিল, এবং সেই জন্য ওই 2023 সালের ছবিটা 2024 সালের মেতে রিলিজ হয়, এবং 2024-এও একটা ছবি শাস্ত্রী করেছি, এবং 2025-এও আপনার শ্রীমান শ্রীমতী আসতে চলেছে, এবং আমার খুব ইচ্ছা আছে 2025-এ আরেকটা ছবি করার, এবং সেটা বুঝতে পারছি না, মানে ভগবান যদি চায়। প্রতিকৃত বসু কি খুব ভালো অভিনেতাও? না না, ওইরকম ব্যাপার না, মানে অভিনয়টা আমি একদমই পারি না, কিন্তু হ্যাঁ মানে মানে আমি ক্যামেরার পেছনেই খুবই স্বচ্ছন্দ বোধ করি, এবং আমার মনে আছে শ্রীমান শ্রীমূর্তিতেও এখানে একটা ছোট্ট ডিরেক্টরের একটা চরিত্র ছিল, এবং সেটার জন্য কিন্তু আমি রাজদাকে ফোন লাগিয়েছি, আমি বলছি রাজদা একটা করে দেবে, সো সুইট অফ হিম, মানে উনি জিজ্ঞেসও করেনি কি স্ক্রিপ্ট, কেন স্ক্রিপ্ট, এসে বলেছে যে তুই কি চাস বলে, তো আমি করে দিচ্ছি। তো তো সেই রকম আর কি, আমি ক্যামেরার সামনে গেলে খুবই আর কি মানে আমি খেই হারিয়ে ফেলি আর কি। প্রতিকৃত বসুকে একদিন বলে দেওয়া হলে তুমি আর ছবি ডিরেক্ট করতে পারবে না, ছবির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, কোনো কারণবশত, করবে কি মানুষটা? মানে আমি জানি না, মানে এটা না খুবই আনসার্টেন, মানে আমি এখনো বলতে পারবো না, মানে আমি আজকের ডেটে দাঁড়িয়ে এমন জায়গায় দাঁড়িয়ে গেছি, মানে হয়তো ছবি ছাড়া খুব একটা অন্য কিছু মানে মানে আমি মনোনিবেশ করতে পারি না, এবং ওই দিনটা যদি আসে মানে ইট উইল বি দ্য স্যাডেস্ট পার্ট অফ দ্য লাইফ, মানে যে 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 আমি জানি না অ্যাকচুয়ালি মানে ছবির বাইরে আর কি করা যেতে পারে, বাট হ্যাঁ মানে আই বিলিভ ইন মাইসেলফ অ্যান্ড আই বিলিভ ইন গড, মানে ওই দিনটা হয়তো আসবে না। প্রতিকৃত বসুর ছবিতে অভিনয় করতে চায় যে সমস্ত ছেলেরা মেয়েরা, উপায় কি, কি করতে হবে তাদেরকে? দেখুন এইটা না মানে এরকম অ্যাবড্রাক্টলি বলা যায় না, কিন্তু মানে আমি বলছি যে আমি দেখুন এরকম ভাবে পাবলিক ফোরামে তো সবাইকে করা যায় না, কিন্তু মানে আমি মানে আমি বলছি আমি যখন ফিদা করেছিলাম তখন একটা নতুন মেয়েকে লঞ্চ করা হয়েছিল, যখন কে তুমি নন্দিনী করেছি তখন একটা নতুন মেয়েকে লঞ্চ করা হয়েছিল, হয়তো 2-3টে সিরিয়াল করেছিল আগে, কিন্তু কিন্তু আই এম ভেরি মাচ ওপেন, মানে মানে আমার বক্তব্য হচ্ছে যে আমি নতুনদের সাথে কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং দাবারও তো কমপ্লিটলি নিউ কাস্ট, আমি নতুনদের সাথে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি কাজ করতে, এবং নতুনদের থেকে যে আনএক্সপেক্টেড জিনিস পাওয়া যায় সেটা হয়তো মানে অনেকের থেকে পাওয়া যায় না, এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটা এখন একটা নতুন মুখ খুঁজছে আর কি, মানে দেয়ার ইজ এ ডিমান্ড বাট উই ক্যানট সাপ্লাই ডিউ টু ভেরিয়াস আদার রিজনস। আমি বলছি না একটা কমার্স ইনভলভড, একটা মানুষকে তো কনভিকশন নিতে হবে, যদি ছবি ব্যাকফায়ার করে তাহলে অনেক টাকার লস হবে, এই রিস্কটা তো কাউকে একটা নিতে হবে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা নতুন ছেলে একটা নতুন মেয়ে খুব ডিমান্ড করে ইন্ডাস্ট্রি, অ্যান্ড মানে আমার ওরকম একটা ছবি বানানোর খুব ইচ্ছে, এবার জানি না মানে কোনো হবে কিনা, কিন্তু মানে কিন্তু নতুনদের সাথে আমার কাজ করার জন্য খুবই স্বাচ্ছন্দ্য বোধ মানে আমার, এবং প্রত্যেকটা যে হাউসের সাথে আমি কাজ করি সেই হাউস থেকে বেরোই মনে মানে দাবারুর সময়ও বেরিয়েছিল যে নতুন ছেলে মেয়ের জন্য, এবং তো তো এখন তো আমি মানে এভাবে বলে দিতে পারি না, কারণ এখন আমি পরবর্তী প্রজেক্ট নিয়ে আমি মানে আমার মাথায় কিছু অন্যান্য প্ল্যানিংস চলছে। প্রতিকৃত বসু কি মুম্বাইতে পাড়ি দেবে, হিন্দি ছবি ডিরেক্ট করবে? এটা আমার খুবই ইচ্ছে, বাট হ্যাঁ মানে কিপিং দ্য ফিঙ্গার্স ক্রসড, মানে মানে এটা খুবই ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু হ্যাঁ মানে আমার খুবই ইচ্ছে, এবং যদি বলা হয় 5 years down the line তুমি নিজে কোথায় দেখছো, আই সি মাইসেলফ ইন বলিউড। বাংলায় আপাতত শুধুমাত্র জিৎ ছাড়া সবাইকেই ডিরেক্ট করা হয়, আবিরদার সাথেও আমার কাজ হয়নি। আবির, এই দুজন একলি পড়ে থাকলেন শাহরুখ খানের ওখানে গিয়ে কয়েক বছর, তারপর গিয়ে শাহরুখ খানকে দিয়ে ছবি করালেন। প্রতিকৃত বাবু মুম্বাইতে গিয়ে কার কাছে পড়ে থাকবেন, কাকে দরকার তার? না না এটা আমি এখন তো বলতে পারবো না, এটা খুবই ভেগ, কিন্তু অ্যাটলি ওয়াজ এ সুপারস্টার ডিরেক্টর ইন সাউথ। আমি বলছি ও প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার সিনেমা ছিল, আর ও যেভাবে ছবিগুলোকে রিপ্রেজেন্ট করেছিল মানে আমার খুব মনে আছে, মানে ও প্রথম ছবি করেছিল রাজা রানী বলে একটা ছবি ছিল, এবং রাজা রানী যদি আপনি দেখেন ইটস অলমোস্ট বেসড অন মৌন রাগম,
মানিরত্নমে, কিন্তু ও যেভাবে নতুন প্যাকেজিং নিয়ে ছবিটাকে করে দিয়েছে মানে ওটাই পুরো মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছিল। এবং অ্যাটলি মানে অ্যাটলি খুবই বুদ্ধিদীপ্ত একটা ছেলে, মানে ওরকম বুদ্ধিদীপ্ত ডিরেক্টর হওয়া খুব মানে মানে আমার মনে হয় যে আজকে প্রজন্মে দাঁড়িয়ে ওইরকম বুদ্ধি না থাকলে হয়তো মানে এরকম একটা জওয়ান বানানো খুব ইম্পসিবল। মানে আমি বলছি যেমন ধরো সন্দীপ রেড্ডি ভাঙ্গা এসছে, মানে উনি পুরো একটা অন্য ভাষার সিনেমা বলেছেন, তাই জন্য হুট করে কানেক্ট করেছে। কিন্তু আমি বলছি অ্যাটলি তো অন্য ভাষার কথা বলেনি, অ্যাটলি প্রচন্ড অর্থোডক্স একটা গল্পকে মানুষের সামনে নিয়ে এসছে। হতে পারে আজকের ডেটে সোশ্যাল ইস্যুস আছে, অ্যান্টি গভর্নমেন্ট সিস্টেমে নিয়ে কথাবার্তা আছে, কিন্তু ওখানেও তো একটা জেলের ভেতর কৃষ্ণর জন্ম হচ্ছে, সবকিছু রেফারেন্স কিন্তু অর্থোডক্স মেথডেই করে রেখেছে। হ্যাঁ, কারণ ওল্ড স্কুলই সবসময় কানেক্ট করে মানুষকে, তো কিন্তু ওটাকে ও যেভাবে প্রেজেন্ট করে ওটা খুবই মানে বুদ্ধিদীপ্ত। তো আমার মনে হয় যে ডেফিনেটলি আই এম ট্রাইং মাই বেস্ট কে, কিন্তু আমি ডেফিনেটলি মানে 5 years down the line I really want to see myself there. সেই অর্থে লাস্ট প্রশ্ন, এত ঈশ্বর বিশ্বাসী মানুষ, ঈশ্বর কিছু দিতে চাইলেন 3টে বর, ঈশ্বর 3টে বর দিতে চাইলেন, ভূতের রাজা না ঈশ্বর, কি চাইবেন? এটা খুবই আনএক্সপেক্টেড প্রশ্ন এবং এরভাবে তো বলা যায় না, কিন্তু এটা মানে একটু ভেবেই বলতে হবে, মানে হুট করে 3টে বর বলা যায় না। বাট হ্যাঁ, মানে আমার দুজনের সাথে কাজ করা খুবই ইচ্ছে, অ্যান্ড আই ম্যানিফেস্ট দেম। মানে হয়তো মানে আমার মানে আমি যদি কোনোদিন ছবি মানে ডাউন দ্য লাইন মানে আমি 2 বছর আগেও যদি আমি কাউকে বলতাম যে আমার মিঠুনদার সাথে আমার ছবি করা খুব ইচ্ছে, লোকে হেসে উড়িয়ে দিত। তো আমি মানে আমার মনে হয় তো আমার ডাউন দ্য লাইন আমার দুজনের সাথে কাজ করা খুব ইচ্ছে। একজন মানে দুজনই আমার মনে হয় বম্বে মানে বলিউডকে ইন্টারন্যাশনাল স্তরে রিপ্রেজেন্ট করেছে, একটা অমিতাভ বচ্চন, একটা শাহরুখ খান। তো আই রিয়েলি মানে আমার খুবই ইচ্ছা, আমি ওরকম 3টে স্পেসিফিক্যালি বলতে পারবো না, বাট হ্যাঁ মানে এই দুজনের সাথে আমার কাজ করা খুবই ইচ্ছে। ধন্যবাদ প্রতীক্ষিত দর্শক, ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো কথোপকথন, আপনার এই আশা পূরণ হোক সেই শুভেচ্ছা সবসময় থাকলো। আর আপনাদের বলি যে আজকের মতো সিনেস্বরূপ এখানেই শেষ। এই ইন্টারভিউটা কেমন লাগলো আপনারা প্লিজ ভিডিওটার নিচে কমেন্ট করে আমাদের জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা টলিউড ফোকাস কলকাতা। এছাড়া টলিউড ফোকাস কলকাতাতে সিনেস্বরূপ ছাড়াও জোড়ি নাম্বার 1 এবং বিভিন্ন ভালো ভালো ভিডিও আপলোড করা হয়, সেগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখতে থাকুন সিনেস্বরূপ, টলিউড ফোকাস কলকাতা। নমস্কার। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।